আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা যেটুকু পড়েছিলাম, আজকে আমরা পর থেকে স্টার্ট করব। আমরা প্রাণী বৈচিত্র্যের অনেক কিছুই গত ক্লাসে পড়েছিলাম। প্রাণী বৈচিত্র্যের বিভিন্ন টপিক, জিনগত, বাস্তুতান্ত্রিক, প্রজাতিগত বৈচিত্র্য আমরা পড়েছিলাম। প্রাণী শ্রেণী বিভাগ থেকে আমরা অনেক কিছুই শিখেছিলাম। ক্লিভেজ, বিভিন্ন ধরনের ক্লিভেজ আমরা খুব ডিটেলস পড়েছিলাম গত ক্লাসে। আমরা প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া, ভ্রূণ স্তর, এগুলো সম্পর্কে আমরা খুব ডিটেলস বলেছিলাম। আমরা আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে প্রতিসাম্যতা। আমরা আজকে এই টপিকটা থেকে আমাদের আজকে পড়াটা স্টার্ট করবো, প্রতিসাম্যতা। খেয়াল করো, তোমাকে একটু বুঝাই। উম, একটু বুঝাই প্রতিসাম্যতা কি, তারপর বই থেকে দাগাই দিব। বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রতিসাম্যতা যদি আমরা জানতে চাই যে জিনিসটা আসলে কি। প্রতিসাম্যতা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জীবকে বা একটা প্রাণীকে দুইটা সমান অংশে ভাগ করা যায়। তোমরা বুঝতে পারছো? তাহলে প্রতিসাম্যতা জিনিসটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটা প্রাণীকে দুইটা সমান অংশে বিভক্ত করতে পারি। ঠিক আছে? তাহলে প্রতিসাম্যতা জিনিসটা কি খেয়াল করো। প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা যদি আমরা এক কথায় বলি যে একটা প্রাণীকে দুটি সমান অংশে ভাগ করার প্রক্রিয়াকে প্রতিসাম্যতা বলে। বা একটু সুন্দর করে যদি আমরা বলি যে একটি প্রাণীকে যে কোনো তল বরাবর, একটি প্রাণীকে যে কোনো তল বরাবর, যে কোনো তল বরাবর দুটি সমান অংশে, সমান, কথাটা আরেকটা, এখানে আরেকটা কথা অ্যাড হবে, সমান ও সদৃশ অংশে। মানে শুধু সমান হইলে হবে না, দুইটা অংশ দেখতে একই রকম হইতে হবে। যদি সমান ও সদৃশ অংশে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রতিসাম্যতা। ভাগ করার প্রক্রিয়াকে প্রতিসাম্যতা বলে। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ প্রতিসাম্যতা? যে আমরা এক কথায় বলি যে একটা প্রাণীকে দুইটা সমান অংশে ভাগ করার প্রক্রিয়াকে প্রতিসাম্যতা বলে। কিন্তু সুন্দর করে এভাবে বলা যায় যে একটা প্রাণীকে তার যে কোনো তল বরাবর দুটি সমান এবং সদৃশ অংশে ভাগ করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? প্রতিসাম্যতা। And পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসাম্যতার প্রকারভেদ গুলা। প্রকারভেদ, প্রতিসাম্যতার প্রকারভেদ পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রতিসাম্যতা হচ্ছে এই অধ্যায়ের আরেকটা ইনফিনিটি স্টার টপিক। আমরা কিন্তু এখন পর্যন্ত কয়েকটা ইনফিনিটি স্টার টপিক দাগাইছি। যেমন আমরা ক্লিভেজটাকে ইনফিনিটি স্টার বলছিলাম, মানে ওখান থেকে কিছু না কিছু হইলেও পরীক্ষা ইনশাল্লাহ আসবে। আরেকটা ইনফিনিটি স্টার টপিক হচ্ছে প্রতিসাম্যতা। কথা বুঝছো? আর প্রতিসাম্যতা থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে, যেমন সৃজনশীলের কতে আসতে পারে প্রতিসাম্যতা কি, অথবা এর প্রকারভেদ গুলা সাধারণত সৃজনশীলের ক্ষতে আসতে পারে। যে বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা বলতে কি বুঝো, যেমন গোলীয় প্রতিসাম্যতা বলতে কি বুঝো, বা অরীয় বলতে কি বুঝো, অথবা দ্বি অরীয় বলতে কি বুঝো, দ্বিপার্শ্বীয় বলতে কি বুঝো। কথা বুঝতে পারছো? এইগুলা সাধারণত আমাদের রিটেনে সৃজনশীলের ক্ষতে আসে। তো আমরা এখন আসলে একটু প্রতিসাম্যতার প্রকারভেদ গুলো একটু শিখি। আচ্ছা, প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা, এগুলো খুবই সহজ, যদি একটু ভালো মতো বুঝতে পারো খুবই ইজি। খেয়াল করো, গোলীয় প্রতিসাম্যতাটা কি। মানে কথার মধ্যে আছে গলীয়, এই জিনিসটা মনে রাখবা, দিস ইজ দ্য টেকনিক। দেখো, কোনো একটা প্রাণী যদি আকারে গোলাকার হয়, মানে আকারটা কেমন হবে? গোলাকার। এটা একটা গোলাকার প্রাণীর কেন্দ্র বরাবর যে কোনো তল দিয়ে যদি তাকে দুইটা সমান ভাগে ভাগ করা যায়, কেন্দ্র বরাবর যে কোনো তল দিয়ে, অথবা আমি এই কথাটা এভাবেও বলতে পারি, তার ব্যাস বরাবর যে কোনো তল দিয়ে তাকে যদি দুইটা সমান অংশে ভাগ করা যায়, এই ধরনের প্রতিসাম্যতাকে কি বলা হয়? গোলীয় প্রতিসাম্যতা। কথাটা আবার বলছি, কোনো একটা গোলাকার প্রাণীর কেন্দ্র বরাবর অথবা তার ব্যাস বরাবর তাকে যদি দুইটা সমান অংশে ভাগ করা যায়, যে কোনো তল দিয়ে, মানে কেন্দ্র বরাবর বা ব্যাস বরাবর যে কোনো তল দিয়ে যদি তাকে দুইটা সমান অংশে ভাগ করা যায়, তাহলে এটাকে কি বলা হয়? গোলীয় প্রতিসাম্যতা। আচ্ছা, রিটেনে আসলে গোলীয় প্রতিসাম্যতার সংজ্ঞাটা লাগবে, এমসিকিউর জন্য লাগবে এর এক্সাম্পল গুলা। এটা আমরা এমসিকিউ প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর এক্সাম্পল খুব বেশি পরীক্ষায় আসে, এক্সাম্পল গুলো লাগবে। গোলীয় প্রতিসাম্যতা কারা? আমরা এটা মনে রাখতে পারি একটা সূত্র দিয়ে, ভ হে রা। আমরা না বয়রা বলি না, বয়রা। এটা হচ্ছে আমরা বয়রা না বলে বহেরা। বহেরা দিয়ে কি হয় খেয়াল করো, ভ দিয়ে হচ্ছে বল বক্স,
ভল বক্স। ভল বক্স একটা প্রাণীর নাম। এটা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? গোলীয় প্রতিসাম্যতা। এ দিয়ে হচ্ছে হেলিও জোয়া। হেলিও জোয়া, এটাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? গোলীয় প্রতিসাম্যতা। রা দিয়ে হচ্ছে রেডিও লারিয়া। খুবই ইজি, যদি 1 মিনিট তুমি সময় নিয়ে পড়ো দেখবে এটা পুরোটা মাথায় ঢুকে যাবে। তাহলে দেখো গোলীয় প্রতিসাম্যতা কাকে বলে এবং এদের এক্সাম্পল গুলা বুঝছো কিনা। ক্লিয়ার? আমি আবার বলি, কোন একটা গোলাকার প্রাণীর কেন্দ্র বরাবর অথবা গোলাকার প্রাণীর ব্যাস বরাবর যে কোনো তল দিয়ে যদি তাকে কেটে দুইটা সমান ভাগে ভাগ করা যায়, এটাকে আমরা কি বলি? গোলীয় প্রতিসাম্যতা। এক্সাম্পল কি কি? বল বক্স, এলিয়াজোয়া, রেডিওলারিয়া। কেমন মনে রাখবো? বয়রা দিয়ে। ক্লিয়ার? তাহলে গোলীয় প্রতিসাম্যতা যা যা পড়া হয়েছে একটু হাত তোলো তো, যদি কোনো কোশ্চেন থাকে আজ করতে পারো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা পরেরটাতে যাই। গোলীয় প্রতিসাম্যতা পড়া শেষ। এখন আমরা 2 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা এই জায়গাটা খুব ভালো মতো বুঝতে হবে, অনেক স্টুডেন্ট এটা বুঝে না। আমরা গত ক্লাসে ক্লিভেজ পড়ানোর সময় অরীয় শব্দটা আসছিল। অরীয় মিনস রেডিয়াল। অরীয় মানে কি? রেডিয়াল। বা রেডিয়াল মানে হচ্ছে ব্যাস। তো অনেকে এটাতে একটা কনফিউশনে পড়ে যায় যে গোলীয় প্রতিসাম্যতাও তো ব্যাস বরাবর ছিল, তাহলে অরীয় প্রতিসাম্যতাও তো একই জিনিস, তাহলে আলাদা কেন প্রকার ভেদে লেখা হয়েছে? এন্ড খেয়াল করো, গোলীয় প্রতিসাম্যতা মানে হচ্ছে প্রাণীটা ছিল আকারটা গোলাকার। এখন কিছু কিছু প্রাণী পৃথিবীতে আছে যাদের আকার গোলাকার কিন্তু তারা কিছুটা লম্বাটে। যেমন দেখো, একটা হাইড্রার কথা যদি আমরা চিন্তা করি, এই দেখো হাইড্রা দেখতে কেমন, এই যে হাইড্রা দেখতে অনেকটা এরকম। দেখো, এই হাইড্রা দেখতে অনেকটা এরকম। এখন তুমি যদি এদিক দিয়ে চোখ দিয়ে তাকাও, তোমার চোখটা যদি এদিকে থাকে, তাহলে দেখবা প্রাণীটার আকার কিন্তু আসলে গোলাকার। কিন্তু প্রাণীটা কেমন? লম্বাটে না? তাইলে একটা গোলাকার লম্বাটে প্রাণী অথবা লম্বাটে গোলাকার প্রাণীর যে কেন্দ্রটা আছে, এটাকে যদি আমরা কেন্দ্র চিন্তা করি, দেখো কেন্দ্র দিয়ে একটা অক্ষ তুমি কল্পনা করতে পারো, একটা লম্ব অক্ষ কিন্তু চলে গেছে কেন্দ্র দিয়ে। ঠিক না? তাহলে একটা গোলাকার লম্বাটে প্রাণীর অথবা লম্বাটে গোলাকার প্রাণীর কেন্দ্রীয় অক্ষ দিয়ে যদি তুমি এইভাবে কেকের মতো করে কাটো, আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি, দেখো এখানে একটু বড় করে আঁকি। ধরো একটা গোলাকার লম্বাটে প্রাণী, এটা তো তার কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে একটা অক্ষ চলে গেছে, অর্থাৎ কেন্দ্রীয় অক্ষ বরাবর তুমি যদি কেকের মতো করে কাটো, দেখো এইভাবে কাটলে পুরো প্রাণীটা কিন্তু ভাগ হবে। আবার এইভাবেও তুমি কাটতে পারো, তাহলে পুরো প্রাণীটা সমান ভাগে ভাগ হবে। এইভাবেও কাটতে পারো, সমান ভাগে ভাগ হবে। তাহলে একটা গোলাকার বা লম্বাটে গোলাকার প্রাণী কেন্দ্র দিয়ে বা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তল দিয়ে যদি আমরা তাকে সমান 2 ভাগে ভাগ করতে পারি, তখন এটাকে কি বলা হয়? অরীয় প্রতিসাম্যতা। তাহলে অরীয় আর গোলীয় প্রতিসাম্যতার পার্থক্যটা কি? গোলীয় প্রতিসাম্যতাটা কিন্তু গোলাকার প্রাণীর বেলায় হয়, আর অরীয় প্রতিসাম্যতাটা কিন্তু একটা লম্বাটে গোলাকার প্রাণীর বেলায় হয়। একটা লম্বাটে গোলাকার প্রাণী, এটা কিন্তু দেখতে কিছুটা লম্বাটে কিন্তু উপর থেকে দেখলে এটা গোলাকার মনে হয়। তাহলে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর অথবা কেন্দ্র বরাবর আমরা যদি যে কোনো তল দিয়ে তাকে কেটে 2টা সমান ভাগে ভাগ করতে পারি, এটাকে কি বলা হয়? অরীয় প্রতিসাম্যতা। এখন ঠান্ডা মাথায় শোনো, এইখানে কিছু শর্ত আছে। দেখো, প্রাণীটা যে কেবলমাত্র এরকম গোলাকার এবং লম্বাটে হবে এরকম কিন্তু না। যেমন হাইড্রার বেলায় এটা গোলাকার লম্বাটে ঠিক আছে, কিন্তু তার কিন্তু অনেকগুলো কোর্সিকা আছে, এরকম কোর্সিকা থাকে বা উপাঙ্গ থাকে। এখন ধরো কোর্সিকা আছে 2টা, কথার কথা মানে এরকম উপাঙ্গ আছে 2টা, তাহলে তুমি কিন্তু কেন্দ্রীয় অক্ষ বরাবর কেবলমাত্র একটা তল দিয়ে তাকে সমান 2টা ভাগ করতে পারো, অথবা এইভাবে কিন্তু তাকে 2টা সমান ভাগে ভাগ করতে পারো। অর্থাৎ তাকে অরীয় ভাবে তুমি 2বার কিন্তু কেন্দ্রীয় অক্ষ বরাবর 2টা তলে কিন্তু তাকে সমান ভাগে ভাগ করতে পারলা। এর চেয়ে কিন্তু আর বেশি পারবে না। তুমি যদি এইভাবে কাটতে যাও তাহলে দেখা যাবে কোন একটা অংশে বেশি পড়ছে, কোন একটা অংশে কম পড়ছে। তাহলে উপাঙ্গের সংখ্যার উপর ভিত্তি করে যে উপাঙ্গ আছে কয়টা, একটা লম্বাটে গোলাকার প্রাণীর উপাঙ্গ কয়টা, তার উপর ভিত্তি করে অরীয় প্রতিসাম্যতা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ধরো উপাঙ্গ যদি 2টা থাকে তাহলে এটা 2বার সমান অংশে ভাগ করা যাবে, তার মানে দ্বি অরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এখন যদি উপাঙ্গ থাকে 3টা তাহলে সেক্ষেত্রে হবে ত্রি অরীয়। এখন উপাঙ্গ যদি 4টা থাকে তাহলে চতুর্থ অরীয়। 5টা থাকলে পঞ্চ অরীয়। ঘটনা বুঝছো কিনা বলো? তাহলে অরীয় প্রতিসাম্যতা মানে কি? এটা লম্বাটে গোলাকার প্রাণীর কেন্দ্রীয় অক্ষ বা কেন্দ্র বরাবর যদি আমরা
যে কোনো তলে, কেন্দ্র বরাবর যে কোনো তল দিয়ে যদি তাকে সমান দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। এখন অরীয় প্রতিসাম্যতায় একটা প্রাণীকে কয়টা তল বরাবর আমরা ভাগ করতে পারবো সেটা ডিপেন্ড করবে তার উপাঙ্গ আছে কয়টা। এখন যদি তার উপাঙ্গ দুইটা, মানে দুইটা দুই দুই দিক থেকে দুইটা অঙ্গ বের হয়েছে, উপাঙ্গ বের হয়েছে, তাহলে তাকে কেবলমাত্র দুইটা তলেই তুমি সমান ভাগে ভাগ করতে পারবা। তাহলে এটা দ্বি অরীয়। এভাবে ত্রি অরীয়, চতুর্থ অরীয়, পঞ্চ অরীয় হইতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, অরীয় প্রতিসাম্যতার আমরা এক্সাম্পল কিভাবে মনে রাখবো, উদাহরণ গুলা কি কি বা এক্সাম্পল আমাদের কিভাবে মনে রাখবো? আমি বারবার বলছি, এদের এক্সাম্পল পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। প্রতিসাম্যতার যে কোনো টপিকের এক্সাম্পল পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। দেখো এক্সাম্পল কেমনে মনে রাখবা? হাই জেসি দিয়ে মনে রাখা যায়। হাই জেসি, জেসি একজন ব্যক্তির নাম, তুমি তাকে হাই দিলা, হাই জেসি। হ্যাঁ, হাই জেসিতে কি হয় খেয়াল করো, হাইতে হচ্ছে হাইড্রা। তাহলে হাইড্রাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা। যেতে হচ্ছে জেলিফিশ, তাহলে জেলিফিশে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা। আর সিতে হচ্ছে সি অ্যানিমন, বা যেটাকে ম্যাক্রিডিয়ামও বলা হয়। সি অ্যানিমন এটা একটা প্রাণীর নাম, সামুদ্রিক সামুদ্রিক প্রাণী, সি অ্যানিমন, বা এটাকে অনেক সময় মেট্রিডিয়ামও বলা হয়, মেট্রিডিয়াম। তাহলে অরীয় প্রতিসাম্যতা আমরা এই এক্সাম্পল গুলা মেইনলি মনে রাখবো। তাহলে অরীয় প্রতিসাম্যতা কাকে বলে? আই হোপ তুমি ইনশাল্লাহ পারবা। দেখো, যারা যারা এটা পড়া হয়েছে একটু হাত তুলো। অরীয় প্রতিসাম্যতা কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। যারা যারা পড়া হয়েছে একটু হাত তুলো। আমি আবারও বলছি, প্রতিসাম্যতা টপিকটা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, খুব বেশি দামি টপিক। এবং এখান থেকে কিছু না কিছু হইলেও তুমি পরীক্ষায় ফেস করবা ইনশাল্লাহ। কথা বলছো, তো প্রতিসাম্যতাটা খুব ভালো মতো বুঝতে হয়। আচ্ছা, এবার আসো আমরা লাস্ট ওয়ান, প্রতিসাম্যতার শেষ অংশটা পড়বো, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। খুব ভালো মতো শিখবা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা। এখন খেয়াল করো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা জিনিসটা কি। দেখো, যদি কাহিনীটা এরকম হয়, যদি কাহিনীটা এরকম হয়, যেমন ধরো মানুষের কথাই তুমি চিন্তা করো, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা তার দুইটা হাত দুইটা পা, এটা একটা মানুষ। এই যদি ঘটনাটা এরকম হয় যে কোনো একটা প্রাণীকে কেবলমাত্র তার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে দুইটা সমান অংশে ভাগ করা যায়, এছাড়া আর কোনো অপশন নাই ভাগ করার। অর্থাৎ কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে তার বাম দিক ও ডান দিক দুইটা সমান অংশ আমি কেবলমাত্র একবারই ভাগ করার সুযোগ পাচ্ছি, ডান ও বাম দুইটা সমান অংশে ভাগ করার সুযোগ পাচ্ছি। তাহলে এই ধরনের প্রতিসাম্যতাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। খেয়াল করে দেখো, একটা মানুষকে তুমি যদি চাও, তুমি যদি চিন্তা করো যে এইভাবে কাটবা, এইভাবে কাটবা, তাহলে দেখো উপরে কিন্তু হাত পড়তেছে, মাথা পড়তেছে, নিচে শুধু পা আর পেট পড়তেছে, নিচে কিন্তু মাথা নাই, নিচে কিন্তু হাতও নাই। কথা ক্লিয়ার? দেখো, চিন্তা করে দেখো, শুধু একটা মানুষকে কেবলমাত্র আমরা যদি তার কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটি, তাহলে দেখো দেহের দুই পাশে সমান সমান অংশগুলো পড়তেছে, একই রকম অংশ কিন্তু দেহের দুই পাশে পড়তেছে। তাহলে যদি ঘটনাটা এরকম হয় কোনো প্রতিসাম্যতায়, যে একটা প্রাণীকে কেবলমাত্র একবারই তার কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে বাম এবং ডান দুইটা সমান অংশে ভাগ করা যায়, তখন এটাকে কি বলা হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কথা বুঝছো কিনা বলো, এটাকে আমরা কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এইটার এক্সাম্পল মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি আসে এটার এক্সাম্পল। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কার বেলায় দেখা যায়? দেখো, এটা আমরা মনে রাখবো কিভাবে, পানামা দিয়ে একটা সূত্র আছে। পানামা, পিতে কি হয় খেয়াল করো, পিতে হচ্ছে প্লাটি হেলমিনথিস। তাহলে প্লাটি হেলমিনথিস পর্বের যত প্রাণী আছে সবার বেলায় হেলমিনথিস, সবার বেলায় কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এ দিয়ে হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা পর্বের যত প্রাণী আছে সবার বেলায় কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এনে হচ্ছে নেমাটোডা, এই পর্বেরও সকল প্রাণীর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। এতে হচ্ছে আর্থ্রোপোডা। দেখো, মেজরিটি পর্বই কিন্তু এই এক্সাম্পলে চলে আসে, ঠিক না? এই জন্য এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, আর্থ্রোপোডা। এম এ হচ্ছে মলাস্কা, মলাস্কা পর্বে সকল প্রাণী কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এতে, এতে পানামা যেটা,
এটা শেষে, পানামা শেষে আরেকটা আরেকটা কথা লেখো, পানামা সিটি। তোমাদের যে শীট দিছিলাম, ট্রিক শর্ট নামে একটা শীট দিয়েছিলাম, যেখানে এই সূত্রগুলো সব আমি তুলে দিয়েছিলাম। ওই সূত্রতে একটু কারেকশন করে পানামা সিটি লেখো, হ্যাঁ, পানামা সিটি। এই পানামার এতে কিছু হয় না, লাস্টে যে সিটি আছে, সিতে হচ্ছে করডাটা, করডাটা। তাইলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কোন কোন পর্বের প্রাণীদের বেলায় দেখা যায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, দেখো বুঝছো কিনা। তাইলে প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, নেমাটোডা, আর্থ্রোপোডা, মলাস্কা এবং করডাটা পর্বের প্রাণীদের আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখতে পাই। কথা ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রতিসাম্যতা মোটামুটি সবগুলাই করে ফেলছি। এখন আমরা একটু বইটা দেখাবো তোমাকে। দেখো আমরা যে বইটাতে যাই, দেখো প্রতিসাম্যতা কাকে বলে, একটু এই কথাগুলো একটু দাগাইতে পারো। প্রতিসাম্যতা বলতে প্রাণীর মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ সমান আকার আকৃতি বিশিষ্ট অংশে ভাগ করাকে আমরা প্রতিসাম্যতা বলি। যাদের এটা করা যায় তাদেরকে প্রতিসম প্রাণী বলে। আর যাদের এরকম সমানভাবে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় অপ্রতিসম প্রাণী। গোলীয় প্রতিসাম্যতা আমরা অলরেডি করে ফেলছি, যে একটা গোলাকার প্রাণীর কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো তল বরাবর যদি তাকে সমান অংশে ভাগ করতে পারো, এটাকে গোলীয় প্রতিসাম্য বলে। এক্সাম্পল গুলো আমরা সূত্র লেখাই দিচ্ছি। আচ্ছা, এরপর আসো অরীয় প্রতিসাম্যতা। সাধারণত এটা লম্বাটে গোলাকার প্রাণীর বেলায় খেয়াল করা যায়। লম্বাটে গোলাকার প্রাণী, একটা লম্বাটে গোলাকার প্রাণীর বেলায় সাধারণত কেন্দ্রীয় লম্ব অক্ষ তৈরি হয়। গোলাকার প্রাণীতে কিন্তু কেন্দ্র তৈরি হয়, কেন্দ্রীয় লম্ব অক্ষ তৈরি হয় না। এটা লম্বাটে গোলাকার প্রাণীর বেলায় কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তল দিয়ে যদি তাকে কেটে সমান দুই ভাগ করতে পারো, তাহলে এটাকে অরীয় প্রতিসাম্যতা বলে। এই এক্সাম্পল গুলো আমরা পড়াইছি, হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন। দ্বি অরীয় প্রতিসাম্যতা, এটা অরীয় প্রতিসাম্যতারই একটা প্রকারভেদ। দেখো আমরা বলছিলাম যদি অঙ্গের সংখ্যাটা এক জোড়া হয়, বা মানে দুইটা হয়, যে এই পাশে একটা এই পাশে একটা, তাহলে এই প্রাণীটাকে সাধারণত সমান দুইবার, দুইটা তলে সমান দুইবার ভাগ করা যাবে, সদৃশ সমান অংশে ভাগ করা যাবে। এটাকে আমরা কি বলি, দ্বি অরীয় প্রতিসাম্যতা। খেয়াল করে এই কথাটা এখানে লিখছে, কোনো প্রাণী দেহে কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া, একটি না এই কথাটা ভুল আছে, এক জোড়া যদি হয়, তাহলে তার, আমরা যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইবার যদি তাকে সমান ভাগে ভাগ করতে পারি, তাহলে এটাকে কি বলা হয়, দ্বিঅরীয় প্রতিসাম্যতা। এই যে এখানে ছবিটাতে একটু ভালো মতো খেয়াল করে দেখো, একবার এইভাবে কাটছে, একবার এইভাবে কাটা যায়, এই দুই ভাবেই তাকে কেবলমাত্র সমান অংশে ভাগ করা যায়, আর কোনো ওয়ে নাই। তাহলে এই ধরনের প্রতিসাম্যতাকে আমরা কি বলি, দ্বিঅরীয় প্রতিসাম্যতা। এখানে একটা জিনিস একটু বয়ে আছে যেটা মনে রাখতে পারলে ভালো, যে এই যে দুইটা তল কিন্তু এরা পরস্পরের সমকোণে থাকবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারলে ভালো, মানে দুইটা তলে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। দেখো এদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তলটা আছে। আচ্ছা, দ্বিঅরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল একটাই, টিনোফোরা পর্বতভুক্ত প্রাণী, বা যাদেরকে সিওলোপ্লানা বলা হয়, এটা বলা হয়নি, একটু মনে রেখো। মানে বাকি এক্সাম্পল গুলো মনে রাখলে, এটা না মনে রাখলেও চলে। কথা বুঝছো? আচ্ছা, পরের পেজে আসো। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা একটু আগেই বলেছি, যে কোনো প্রাণীকে যদি তার কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম পাশে দুইটা সমান অংশে ভাগ করা যায়, এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, যে দ্বিপার্শ্ব দিয়ে যা কিছু বলবে সেখানে সাধারণত মানুষের আসার কথা। মেজরিটি করডাটা পর্বের প্রাণীরাই কিন্তু আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার অন্তর্গত। এছাড়াও কারা কারা আছে দেখো, প্রজাপতি, ব্যাঙ, এরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের অন্তর্গত। এদের বৈজ্ঞানিক নামটা একটু জানো, প্রজাপতির বৈজ্ঞানিক নাম টেরিস ব্রাসিডি, এগুলো একটু জানো। আচ্ছা, অপ্রতিসাম্যতা মানে কি, যদি কারো দেহকে আমরা সমান অংশে ভাগ না করতে পারি, কোনো অক্ষ বা তল বরাবরই যদি সমান অংশে ভাগ না করা যায়, তখন সেটাকে আমরা কি বলি, অপ্রতিসাম্যতা। দুইটা এক্সাম্পল মনে রাখবা, স্পঞ্জ আর হচ্ছে শামুক। স্পঞ্জে অপ্রতিসাম্যতা দেখা যায়, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। অপ্রতিসাম্যতা দেখা যায় নিচের কোন প্রাণীটিতে, ইন্টার পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, সেটা হচ্ছে স্পঞ্জ। এছাড়াও শামুক, এই কথাটা মনে রাখতে পারো। আচ্ছা, আমরা গত ক্লাসে তোমাকে অলরেডি খণ্ডকায়ন বা মেটাবলিজম এগুলো সব পড়াই ফেলছি। সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন, আমরা ট্যাগমাটাইজেশন তোমাকে পড়াইছি। আচ্ছা, উপাঙ্গ, আমরা এই কথাগুলো বলছিলাম, যে উপাঙ্গ মানে হচ্ছে চলনাঙ্গ। এক এক প্রাণীতে এটা এক এক নামে ডাকা হয়। আচ্ছা, প্রান্তিকতা দেখো, এগুলা খুব সহজ জিনিস, এগুলা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট সহজ জিনিস, ইজি জিনিস। জাস্ট আমরা এক দুই কথা একটু শেষ করে ফেলি, হ্যাঁ। দেখো প্রান্তিকতা বা এটা, প্রান্তিকতা জিনিসটা কি। প্রান্তিকতাটা সাধারণত পরীক্ষায় কখনোই আসবে না, আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই টপিকটা তুমি যদি খুব ভালো বুঝো, তাইলে অন্যান্য অধ্যায়ে পড়তে গেলে একটু সুবিধা হবে বা সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, প্রান্তিকতা জিনিসটা কি খেয়াল করো। ধরে নাও এটা একটা মানুষ, মানুষ, এই একটা মানুষ ধরো এখানে সে দাঁড়ায় আছে, মানে এই মানুষটা এই বরাবর তাকায় রয়েছে,
মানে সামনের দিক বরাবর তাকিয়ে আছে, তাহলে এটা তার পেছনের দিক। যে কোনো একটা মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায়, তাহলে তার সামনে যেটা পড়ে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র শব্দের অর্থ কি? সামনে বা সম্মুখ। তাহলে সেই সময় তার পিঠের দিকে যে অংশটা আছে সেটাকে বলা হয় পোস্টেরিয়র। পোস্টেরিয়র প্রান্ত বা পশ্চাৎ। এটা যদি সম্মুখ হয় তাহলে এটা পশ্চাৎ না? ঠিক আছে। এই সময় তার উপরের দিকে যে দেহের উপরের দিকে যে অংশটা আছে, যেমন দেহের উপরে ফ্যান ঘুরতেছে, দেহের উপরে মাথার উপরে ফ্যান ঘুরতেছে, তাহলে দেহের উপরের দিকে যে পার্টটা আছে এটাকে বলা হয় সুপেরিয়র। এই কথাটা এই বইয়ে নাই, হ্যাঁ, এই কথাটা লিখে সুপেরিয়র। অথবা এটাকে বলা হয় ডরসাল। তাহলে সুপিরিয়র বা ডরসাল শব্দের অর্থ কি? যেটা দেহের উপরের দিকে থাকে। কথা বুঝছো? অথবা খাঁটি বাংলা এটাকে বলা হয় পৃষ্ঠীয়। তাহলে পৃষ্ঠীয় মানে কি? যেটা দেহের উপরের দিকে আছে। ক্লিয়ার? আচ্ছা। আর এই সময় দেহের যেটা নিচের দিকে থাকে এইটাকে বলা হয় ইনফেরিয়র। ইনফেরিয়র অথবা ভেন্ট্রাল। ভেন্ট্রাল অথবা একদম খাঁটি বাংলা এটাকে বলা হয় অঙ্কীয়। অঙ্কীয়। মানে খেয়াল করে দেখো, একটা মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায় তখন তার ঠিক সামনের দিকে, দেহের ঠিক সামনের দিকে যে অংশগুলো আছে তাকে আমরা কি বলি? অ্যান্টেরিয়র। দেহের সম্মুখে যা কিছু আছে সেটাকে তখন বলা হয় অ্যান্টেরিয়র বা সম্মুখ প্রান্ত। তাহলে পিঠের দিকে, পিঠের দিকে হচ্ছে পোস্টেরিয়র বা পশ্চাৎ প্রান্ত। মাথার উপরে সুপিরিয়র বা ডর্সাল অথবা পৃষ্ঠীয় অংশ। এই যে বাংলাটা মনে রেখো, এই বাংলা দিয়ে অনেক জায়গায় কাজে লাগবে। পৃষ্ঠীয় মানে কি? আর তাহলে ওই সময় দেহের নিচের দিকে ইনফিরিয়র বা ভেন্ট্রাল বা অঙ্কীয় প্রান্ত। কথা ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আরো কিছু জিনিস আছে, খেয়াল করো। আরো কিছু জিনিস আছে, দেখো। ধরো, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এইটা তার হাত। খেয়াল করো, এটা তার হাত। এখন দেখো, এই হাতটা আমি যদি তার এটাকে কেন্দ্রীয় অক্ষ চিন্তা করি, মানে এই মানুষটার দেহের কেন্দ্রীয় অক্ষ চিন্তা করি, যে দেহের ঠিক মাঝ বরাবর যে অক্ষটা আছে সেই অক্ষটা চিন্তা করি, তাহলে এই অক্ষের সাথে এই হাতের সম্পর্কটা দেখো। আর এই হাতের সম্পর্কটা দেখো, এটাও কিন্তু আরেকটা হাত। এই হাতের সম্পর্কটা দেখো। খেয়াল করো, এই হাতটা কেন্দ্রীয় অক্ষের দিকে আছে না? মানে কেন্দ্রীয় অক্ষের কাছাকাছি আছে বা দিকে আছে। অথবা আমি কথাটা এভাবেও বলতে পারি, এই হাতটা কিন্তু দেহের খুব কাছাকাছি আছে বা দেহের দিকে আছে। আর আমি কি এখানে এই কথা বলতে পারি এই হাতটা দেহ থেকে অনেক দূরে আছে বা কেন্দ্রীয় অক্ষ থেকে দূরে আছে বা দেহ থেকে দূরে আছে? কোনো একটা অঙ্গ বা কোনো একটা জিনিস বা কোনো একটা অংশ, বাহ্যিক অংশ হইতে পারে বা আমাদের দৈহিক অংশ হইতে পারে, এটা যদি দেহের দিকে থাকে তখন এটাকে বলা হয় মিডিয়াল। মিডিয়াল প্রান্ত। কথা বুঝছো? আর যদি এটা দেহ থেকে দূরের দিকে থাকে তখন এটাকে বলা হয় ল্যাটেরাল প্রান্ত। ল্যাটেরাল। কথা বুঝছো? তাহলে আমরা এই কথাগুলো কিন্তু বিভিন্ন অধ্যায় পড়তে গেলে এই কথাগুলো সামনে আসবে। উপরের অংশকে কি বলে, নিচের অংশকে কি বলে, দেহের দিকের অংশকে কি বলে, দেহ থেকে দূরের দিকের অংশকে কি বলে। পারবা ইনশাল্লাহ? ক্লিয়ার? তাহলে প্রান্তিকতা যারা যারা বুঝছো তারা একটু হাত তোলো তো। কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। আচ্ছা, প্রান্তিকতা থেকে পরীক্ষায় কোশ্চেন কম আসে, কিন্তু এই জিনিসগুলো তোমার কাজে লাগবে হচ্ছে বিভিন্ন অধ্যায় পড়তে গেলে। কথা বুঝছো? আচ্ছা, তল। তলের পাশে শুধু এমসিকিউ লিখে রাখো, খুব বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট এমসিকিউ লিখে রাখো। দেখো, আমাদের দেহকে মানে বিভিন্ন তল বরাবর, মানে তল টেনে দেহটাকে দুই ভাগ করা যায়। কথা বুঝছো? এই যে বিভিন্ন তল বরাবর দেহকে দুই ভাগ করার পদ্ধতি, এটাকে প্ল্যান বলে বা তল বলে। প্ল্যান বা তল। তাহলে আমাদের কোন কোন তল বরাবর দেহকে কিভাবে ভাগ করা যায়? দেখো, প্রথমে আছে মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তল জিনিসটা কি? খেয়াল করো, এই ছবিটা দেখলেও তুমি কিছুটা আইডিয়া পাবা, যদিও খুব ভালো আইডিয়া পাবা না। মধ্যরেখীয় তল হচ্ছে এইটা। সোজা কথা, যে তল বরাবর আমাদের দেহটাকে ডান ও বাম দুইটা অর্ধাংশে ভাগ করা যায়, তাকে কি বলা হয়? মধ্যরেখীয় তল। তুমি শুধু এতটুকু দাগাবা, আর কিছু না। তাহলে কোনো একটা প্রাণীকে আমরা এমন ভাবে কাটবো যার ফলে দেহটা ডান ও বাম দুইটা অংশে ভাগ হবে। তাহলে যেভাবে কাটলে এটা দুইটা ডান ও বাম দুইটা অংশে ভাগ হবে, সেই তলটাকে আমরা কি বলি? মধ্যরেখীয় তল। সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেন। ফ্রন্টাল প্লেন জিনিসটা কি? যদি আমরা কোন একটা প্রাণীকে পৃষ্ঠীয় আর অঙ্কীয়, অর্থাৎ ধরো প্রাণীটা এরকম, এটা তার উপরের দিক, এটা তার নিচের দিক। মানে যদি উপরের দিকটাকে আমরা পৃষ্ঠীয় বলি, একটু আগে শিখেছি, আর নিচের দিকটাকে অঙ্কীয় বলা হয়, ঠিক না?
তাহলে যে তল বরাবর একটা প্রাণীকে উপর নিচ দুই ভাগে ভাগ করা যায় অথবা পৃষ্ঠীয় অঙ্কে দুই ভাগে ভাগ করা যায় এটাকে কি বলা হয়? সম্মুখ তল। আচ্ছা, অনুপ্রস্থ তল, অনুপ্রস্থ তল জিনিসটা কি খেয়াল করো। যদি আমরা সম্মুখ এবং পশ্চাৎ মানে প্রাণীটাকে এমন ভাবে ভাগ করব যাতে দুই ভাগে প্রথম সামনের দিকের ভাগটা পড়বে সম্মুখ আর পেছনের দিকে ভাগটা পড়বে পশ্চাৎ। অর্থাৎ যে তল বরাবর কোন একটা প্রাণীকে সম্মুখ আর পশ্চাৎ অর্ধাংশে ভাগ করা যায় এটাকে কি বলা হয়? অনুপ্রস্থ তল। তুমি শুধু হেডিং দাগাবা আর যে কথাগুলো আমি দাগাইছি এগুলা দাগাবা। এগুলো পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট না, জানলে খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আসি। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে সিলম। এইটা ইনফিনিটি স্টার দিবা। আমরা তিনটা ইনফিনিটি স্টার টপিক পাইলাম, ক্লিভেজ, প্রতিসাম্যতা আর সিলম। দ্যাট মিনস এইখান থেকে কিছু না কিছু হইলেও পরীক্ষায় আসবে এবং পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথা বুঝছো? এগুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে। ক্লিয়ার? আসলে তোমাকে একটু বুঝাই, টপিকটা একটু বুঝাই, তারপরে আমরা আবার বইয়ে ফেরত আসবো। আচ্ছা, দেখো, সিলম, সিলমে চলে আসো। হোয়াট ইজ সিলম? আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। সিলম, আহ, আমরা যে তিনটা টপিক ইনফিনিটি স্টার দিয়েছি এর মধ্যে রিটেনে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সিলম থেকে। তাহলে সিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট হচ্ছে সিলম। সিলম থেকে যে কোশ্চেন গুলো বেশি আসে সেটা হচ্ছে রিটেনের সৃজনশীলের কতে আসবে আর খতে আসবে। এই দুইটা টপিকে সিলমের জন্য খুব বেশি কোশ্চেন আসবে। এন্ড খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়া যদি তোমাদের একটু মনে থাকে তাহলে আশা করি তোমার এই জিনিসগুলো বোঝার কথা। আমরা গত ক্লাসে গ্যাস্ট্রুলেশন পড়েছিলাম। গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন মানে কি? ভ্রূণের স্তর তৈরি হওয়া। এখন একটা ত্রিস্তরী প্রাণী, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণের তিনটা স্তর তৈরি হয় না? সবচেয়ে বাইরের দিকেরটাকে আমরা বলি একটোডাম, আর সবচেয়ে ভেতরের দিকেরটাকে বলা হয় এন্ডোডাম, আর একদম মাঝখানের দিকেরটাকে বলা হয় মেসোডাম। এখন এই যে মেসোডাম যে লেয়ারটা আছে, এই মেসোডাম লেয়ার থেকে আরো কিছু বিশেষ গঠন ত্রিস্তরী প্রাণীদের বেলায় সৃষ্টি হয়। এই মেসোডাম থেকে সরি, মেসোডাম এই স্তরটা থেকে ত্রিস্তরী প্রাণীদের বেলায় একটা দেহ গহ্বর তৈরি হয়। দেহ গহ্বর বা একটা ফাঁকা স্থান তৈরি হয়। এই যে একটা মেসোডাম স্তর, এই স্তর থেকে একটা দেহের মধ্যে একটা ফাঁকা গহ্বর তৈরি হবে বা একটা ফাঁকা স্থান তৈরি হবে। কথা বুঝছো? শুধুমাত্র এই ফাঁকা স্থানটা তৈরি হইলেই হবে না, এই ফাঁকা স্থানের বাইরের দিকে একটা বহি আবরণও সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে মেসোডাম। বোঝার চেষ্টা করো। তাহলে ত্রিস্তরী প্রাণীদের বেলায় কারণ দ্বিস্তরীদের বেলায় তো মেসোডাম নাই, তাহলে ত্রিস্তরী প্রাণীদের বেলায় ভ্রূণের যে দ্বিতীয় স্তর বা মাঝখানের যে স্তর মেসোডাম, এখান থেকে একটা থলির মতো গঠন তৈরি হয় এবং থলির চারপাশে একটা বহি আবরণ সৃষ্টি হয়। এই যে থলির মতো গঠন এবং তার চারপাশে যে একটা বহি আবরণ সৃষ্টি হয়েছে, এই ফাঁকা স্থান এবং তার চারপাশে যে বহি আবরণ, এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় সিলম। আমি তোমাকে একটা প্রাইমারি আইডিয়া দিতে পারছি, আশা করি সিলম জিনিসটা কি খেয়াল করো। হোয়াট ইজ সিলম? এটা ত্রিস্তরী প্রাণীদের বেলায় ভ্রূণের মেসোডাম থেকে বা ভ্রূণীয় মেসোডাম স্তর থেকে যে থলি সদৃশ গঠন এবং তার বাইরে একটি বহি আবরণ বা যেটাকে আমরা সাধারণত পেরিটোনিয়াম বলি, পেরিটোনিয়ামের আবরণ বলি। তাহলে এই থলি সদৃশ গঠন এবং তার চারপাশে পেরিটোনিয়ামের আবরণ সমন্বিত এই ফাঁকা গহ্বরটাকে আমরা কি বলি? সিলম। আমাদের সুন্দর করে সংজ্ঞা দিতে চাই তো সংজ্ঞাটা কেমন হবে? যে ত্রিস্তরী প্রাণীদের বেলায়, ত্রিস্তরী এটা কিন্তু দ্বিস্তরীতে পাওয়া যাবে না কারণ দ্বিস্তরীতে তো মেসোডাম নাই। তাহলে ত্রিস্তরী প্রাণীদের বেলায়, প্রাণীদের ক্ষেত্রে আহ ভ্রূণের মেসোডাম থেকে সৃষ্ট, মেসোডাম থেকে সৃষ্ট পেরিটোনিয়াম দ্বারা আবৃত, পেরিটোনিয়াম দ্বারা আবৃত ফাঁকা গহ্বরকে, ফাঁকা গহ্বরকে কি বলা হয়? সিলম বলে। বুঝছো কিনা বলো? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণের মেসোডাম থেকে সৃষ্ট
পেরিটোনিয়াম দ্বারা আবৃত ফাঁকা গহ্বরকে আমরা কি বলি? সিলম বলি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা একটু সিলমের প্রকারভেদটা একটু শিখি। সিলমের প্রকারভেদ দেখো, সিলমের প্রকারভেদ এটা খুবই সহজ। দেখো, 1 নম্বর প্রকারভেদ হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। এখন আমি একটা চোরাই বুদ্ধি সবসময় বলছি, বায়োলজিতে কোনো শব্দের আগে যদি এ বা এন বসে দ্যাট মিনস অ্যাবসেন্ট। ঠিক না? তাহলে সিলোমেট মানে সিলম, এ বসছে সিলোমেট, তার মানে অ্যাবসেন্ট অফ সিলম। মানে সোজা কথা, যাদের দেহে মানে ত্রিস্তরী প্রাণী, কিন্তু ভ্রূণের মেসোডাম থেকে ধরো এরকম একটা থলি তৈরি হয়েছে, কিন্তু সেই থলিটা ফাঁকা স্থান ছিল না। থলির ভেতরে কোষ বসে বসে থলিটা পুরাটা ফিল আপ করে ফেলছে। তার মানে এই যে মেসোডাম থেকে যে থলি তৈরি হয়েছে সেই থলিটা আর ফাঁকা স্থান হিসেবে নাই, থলিটা পুরাপুরি কোষ দ্বারা পূর্ণ হয়ে গেছে। আহ, তখন আমরা এটাকে কি বলবো? তখন তার ফাঁকা স্থান নেই, তখন আমরা এই ধরনের প্রাণীকে কি বলি? অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট জিনিসটা কি ভালো মতো বোঝো, সোজা কথা যাদের সিলম থাকে না। যদি আমরা এক কথায় বলি, যাদের সিলম থাকে না, তাহলে এদের বেলায় কি হয়? মেসোডার্ম থেকে যে থলির মতো গঠন সৃষ্টি হয়, এই থলিটা মেসোডার্মের কোষ দ্বারাই পূর্ণ হয়ে যায়। মানে এটা আর ফাঁকা থাকে না, মেসোডার্মের কোষ দ্বারা পূর্ণ হয়ে যায়। তার মানে ফাঁকা স্থান তো থাকলো না। এই ধরনের প্রাণীকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। কথা বুঝছো কিনা বলো? তাহলে যে সকল প্রাণীতে সিলোম নাই তাদেরকে অ্যাসিলোমেট বলে। অথবা কথাটা এভাবেও বলা যায়, যে সকল প্রাণীর বেলায় মেসোডার্ম থেকে যে থলিটা তৈরি হয় সেটা মেসোডার্মের কোষ দ্বারাই পূর্ণ হয়ে যায়, ফলে আর ফাঁকা স্থান বলতে কিছু রইলো না। তাহলে এই ধরনের প্রাণীকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বর প্রকারভেদ, সুডোসিলোমেট। সিউডো, সিউডো সিলোমেট। খেয়াল করো, এটা খুব ইন্টারেস্টিং। সিউডো শব্দের অর্থ ফলস। দ্যাট মিনস তুমি যখন দেখবা তোমার কাছে মনে হবে যে সিলম তৈরি হয়েছে, কিন্তু আসলে সিলম না। দেখো, ধরো এটা মেসোডাম, দিস ইজ মেসোডাম। এখন আমরা জানি মেসোডাম থেকে একটা থলির মতো গঠন তৈরি হবে, এবং এই গঠনটার এই গঠনটা যদি ফাঁকা স্থান থাকে এবং তার বাইরে যদি একটা আবরণ সৃষ্টি হয়, তখন আমরা এই গঠনটাকে বলি সিলম। এখন খেয়াল করো, সিউডো সিলোমেটের বেলায় কি হবে? যারা সুডো সিলোমেট তাদের মেসোডাম থেকে থলি তৈরি হয়, অর্থাৎ একটা ফাঁকা স্থান তৈরি হয়। কিন্তু আমরা একটু আগে শিখেছি যে সিলম হইতে গেলে 2টা শর্ত লাগে। একটা হচ্ছে ফাঁকা স্থান থাকতে হবে, ফাঁকা স্থান। আর দ্বিতীয় শর্ত হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা আবৃত হইতে হবে। তো যারা সুডো সিলোমের, তাদের ফাঁকা স্থানটা থাকে কিন্তু কোনো পেরিটোনিয়াম থাকে না। তাহলে সিলোমের কিন্তু সব শর্ত পূর্ণ করে নাই। কথা বুঝতে পারছো? তাহলে যে সকল ত্রিস্তরী প্রাণীদের বেলায় মেসোডাম থেকে থলি সৃষ্টি হয়, অর্থাৎ ফাঁকা স্থান ঠিকই সৃষ্টি হয় বা একটা গহ্বর সৃষ্টি হয়, কিন্তু তার বাইরে কোনো পেরিটোনিয়ামের আবরণ থাকে না, তাকে কি বলা হয়? সিউডোসিলোমেট। পারবা ইনশাল্লাহ? খুব সহজ, খুব সহজ। আচ্ছা, এবার দেখো 3 নম্বর প্রকারভেদ। এটা পড়ানোর কিছু নাই, এটা খুবই সহজ। দ্যাট ইজ ইউসিলোমেট। ইউসিলোমেট, এটা খুবই সহজ। ইউসিলোমেট। ইউ মানে কি? ইউ শব্দের অর্থ প্রকৃত। অর্থাৎ যাদের মেসোডাম থেকে এরকম থলির মতো গঠন তৈরি হয়েছে মেসোডাম থেকে, এবং এই থলির বাইরে পেরিটোনিয়ামের আবরণও আছে। অর্থাৎ একটা প্রকৃত সিলোমে যা যা থাকার কথা সবই আছে। তো তাদেরকে আমরা কি বলি? ইউসিলোমেট। অর্থাৎ মেসোডাম স্তর থেকে একটা ফাঁকা গহ্বর বা একটা থলি সদৃশ স্থান তৈরি হবে, এবং তার বাইরে একটা পেরিটোনিয়ামের আবরণও থাকবে। এই ধরনের গঠনকে কি বলা হয়? ইউসিলোমেট। কথা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? এখন এদের এক্সাম্পল কেমনে মনে রাখবো যেটা আমরা তোমাদেরকে শীট দিয়েছি, এই শীটের মধ্যে সুন্দর করে আমি এক্সাম্পল মনে রাখার টেকনিক গুলো লিখে দিয়েছি, সেগুলো একবার দেখবা, খুবই সহজ। দেখো, আমরা ছিলাম পড়া শেষ, মোটামুটি পড়া শেষ আমাদের। দেখো, ত্রিস্তরী প্রাণীদের বেলায় ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম থেকে যে স্তর সৃষ্টি হয় বা যে গহ্বরটা সৃষ্টি হয়, এবং মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে, তাকে সিলম বলে। এত কঠিন করে লেখা দরকার, তুমি সহজ ভাষায় লিখবা। মেসোডার্ম থেকে যে ফাঁকা গহ্বর তৈরি হয় এবং সেটি যদি পেরিটোনিয়াম দ্বারা আবৃত হয়, তাকে আমরা কি বলি? সিলম বলি। এটা প্রধানত কাদের বেলায় দেখা যাবে? ত্রিস্তরী প্রাণীদের বেলায় দেখা যাবে। আচ্ছা, এবার খেয়াল করো। দেখো, দেহ অভ্যন্তরীণ সব গহ্বরই কিন্তু সিলম না। যেগুলা কেবলমাত্র মেসোডার্ম থেকে তৈরি হয়েছে তারা কিন্তু সিলম। অ্যাসিলোমেট আমরা সবই পড়াই ফেলছি, একবার একটু রিডিং দিও। এগুলো সবই পড়াই ফেলছি, বই একটু টাফ ভাষায় লেখা, কিন্তু তোমাকে আমি সহজ করে বুঝাইছি। অ্যাসিলোমেট মানে কি?
যদি ঘটনাটা এরকম হয় যে ফাঁকা গহ্বর তৈরি হয়েছে এবং সেটা মেসোডার্মের কোষ দ্বারাই পূর্ণ হয়ে গেছে, যেমন এখানে লেখা আছে মেসোডার্মি স্পঞ্জি কোষ দ্বারা পূর্ণ হয়ে যায়, তাহলে তখন এটাকে আমরা কি বলি? অ্যাসিলোমেট, মানে ফাঁকা গহ্বর কিন্তু তাইলে আর রইলো না। সুডোসিলোমেটও আমরা সব পড়ায় ফেলছি, ইউসিলোমেটও আমরা সব পড়ায় ফেলছি, এক্সাম্পল গুলা তোমাদের শীটে খুব সুন্দর করে টেকনিক লিখে দিচ্ছি, ওইভাবে তুমি পড়বা। আচ্ছা, এবার দেখো নিচে আরো দুইটা টপিক আছে। সিলোমকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইটোসিলোমেট আর আরেকটা হচ্ছে এন্টারোসিলোমেট। খেয়াল করো, এটা খুবই সহজ। সাইটোসিলোমেট জিনিসটা কি আর এন্টারোসিলোমেট জিনিসটা কি দেখো। সাইটোসিলোমেটের বেলা যেটা হবে, ধরো এটা একটা মেসোডার্মের মেসোডাম। তো সাইটোসিলোমেটের বেলায় কি হয়, মেসোডার্মের প্রথমে এরকম কোষ তৈরি হবে। এই দেখো মেসোডার্মে অনেকগুলা কোষ তৈরি হয়েছে। এই কোষগুলাই বিদীর্ণ হবে, মানে কোষগুলা সবগুলার প্রাচীর ছিঁড়ে গিয়ে এরকম একটা ফাঁকা স্থান তৈরি করবে। তাহলে মেসোডার্মের কোষগুলো যদি বিদীর্ণ হয়ে একটা গহ্বর তৈরি করে, তখন এটাকে আমরা কি বলি? সাইটোসিলোমেট। আচ্ছা, এন্টারোসিলোমেট জিনিসটা কি খেয়াল করো। মেসোডার্ম স্তর এটা, কিন্তু এখানে কোনো কোষ তৈরি হবে না, বরঞ্চ মেসোডার্মের প্রাচীর থেকে একটা গহ্বর তৈরি হবে। তখন আমরা এটাকে বলি এন্টারোসিলোমেট। তাহলে সাইটোসিলোমেট আর এন্টারোসিলোমেট কি জিনিসটাকে এক কথায় মনে রাখো, যে মেসোডার্মের কোষ বা টিস্যু গুলা বিদীর্ণ হয়ে একটা গহ্বর তৈরি করে, সেটাকে আমরা কি বলি? সাইটোসিলোমেট। আর যদি মেসোডার্মের প্রাচীর থেকেই যদি একটা গহ্বর তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? এন্টারোসিলোমেট। তুমি যদি এই দুটো ছবি এঁকে রাখো তাহলে আজীবন মনে থাকবে। একটা তৈরি হবে টিস্যু গুলা ফেটে গিয়ে, টিস্যু গুলা ফেটে গিয়ে যেটা তৈরি হয় সেটার নাম সাইটোসিলোমেট। আর যদি প্রাচীর থেকে থলি তৈরি হয় তাহলে এটাকে আমরা কি বলি? এন্টারোসিলোমেট। এক্সাম্পল গুলো একটু মনে রাখো। একটু পরের টপিকে যাই। দেখো সিলোমের গুরুত্ব, আজকে এটা বলেই শেষ করে দিব। সিলোমের গুরুত্ব কি দেখো, কি কি আছে। এটা বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে বা নড়তে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, বিভিন্ন উপাদান পরিবহনে সহায়তা করে, ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এরকম একটা ফাঁকা গহ্বর থাকার কারণে দেহ গহ্বরটা কিন্তু এক্সপানশন হইতে পারে, মানে বর্ধিত হইতে পারে, যার ফলে একটা তরলপূর্ণ গহ্বর থাকবে এটা। এবং এটা থেকে দেখা যাবে যে ঘর্ষণের হাত থেকে বিভিন্ন অঙ্গ রক্ষা পেতে পারে। আচ্ছা, এছাড়াও যেহেতু এটার মধ্যে দেখা যাবে ফ্লুইডের পরিমাণ বেশি থাকে, তো এটা অনেক সময় একটা তরলপূর্ণ একটা গহ্বর হিসেবে কাজ করে। এটা যখন একটা প্রাণী চলাচল করে, তখন এই তরলপূর্ণ গহ্বরটা চলাচলের সময় একটা মানে তরলিক একটা কঙ্কাল হিসেবে কাজ করে, বা হাইড্রোস্ট্যাটিক একটা কঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে সিলোমের ভেতরে যেহেতু তরলপূর্ণ থাকে, তাহলে এই জিনিসটা চলনের সময় একটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল, মানে এর ভেতরে যে তরলটা আছে এটা একটা দৃঢ়তা প্রদান করবে চলনের সময়। তো এটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। আমরা আজকে এতটুকুই রাখি। আমরা ইনশাল্লাহ আগামী দিন সংবহন তন্ত্র টপিকটা থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ সবাইকে।